ঠিক আছে, তো আমরা এই পিকচারটা নিয়ে কাজ করব। আমরা আজকে শিখব মূলত ইরেজার টুলস গুলো। ওকে, এই ইরেজার টুলস গুলো গুলো কি কাজ করে, তিনটা ইরেজার আমরা তিন ধরনের পাই। তো ইরেজার টুলস কিভাবে কাজ করতে পারে এবং আমরা এটার সুবিধাটা কিভাবে নিতে পারি সেটা আমরা দেখি। তো দেখা যাক দিস ওয়ান, এটা একটা পিকচার। তো এই পিকচারটা আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে আছে, তাই না? এই পিকচারে যদি ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি বলো? কি করতে পারি আমরা? মূলত আমরা পাথ করতে পারি, তাই না? সবচেয়ে পারফেক্ট ওয়ে হচ্ছে এটাকে পাথ করা। তো দেখো আমি কি করছি, এটাতে পাথ তৈরি করতে পেন টুলের মাধ্যমে। আমি পিকচারটা নেওয়ার পর এই লেয়ারটাকে একটা ডুপ্লিকেট নিয়ে নিই, তাই না? এই লেয়ারটাকে যদি ডুপ্লিকেট নিই তাহলে কি প্রেস করতে হবে? কন্ট্রোল জে, দেন প্রেস হলো। ওকে ফাইন। এবার এটা কি করব, আমি একটা এটাকে অফ করে নিয়ে এর নিচেরটা সিলেক্ট করে যদি একটা নতুন লেয়ার নিই তাহলে কি হচ্ছে, নতুন লেয়ার তৈরি হয়েছে, তাই না? এবার আমি যদি এখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এই ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য একটা গ্রেডিয়েন্ট দিয়ে হয়তো আমি এখানে একটা গ্রেডিয়েন্ট এরকম ভাবে তৈরি করছি। হোয়াট এভার, আমি এটাকে আগে ভালো কিছু, যাই হোক। সি, এটা ব্যাকগ্রাউন্ডে আছে, তাহলে আমি এটার যখন পাথ করব, এটাকে আমি পাথ করি আগে এখন। তো এখানে যে পেন টুলের মাধ্যমে এটাতে পাথ করতেছি। এখন সমস্যা যেটা সেটা দেখো, এটাকে আরো জুম করে পাথ করতে হবে। হ্যাঁ, বাইরে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, চুলগুলোকে নিয়ে নিচ্ছি। এত চুল।
এখানে কিন্তু অবজেক্ট নাই, তাই না? এই সাদা জায়গাটা কিন্তু এখানে অবজেক্টটা বুঝে নিতে হবে। সাদা পাইলা বলে যেটা বাদ দিয়ে দিতে হবে তা কিন্তু না, কারণ এটা কাপড়টাও সাদা, তাহলে তোমাকে অবজেক্টটা সেভাবে তৈরি করে নিতে হবে। না, বুঝে গেছে। সো নাইস, আমাদের এটা হয়ে গেল। কীভাবে হয়েছে বোঝা গেছে তো এখন, না? আচ্ছা, এখন আমরা কি করতেছি, এটা কন্ট্রোল এন্টার প্রেস করলাম, রাইট? কন্ট্রোল এন্টার প্রেস করলে পাতটা সিলেকশন মোডে চলে যায়। এখন আমি যেটা করব সেটা কি করতে পারি, সেটা হচ্ছে আমি যদি এখন এটাকে কন্ট্রোল জে প্রেস করি বা কিছু একটা, তাহলে কি হবে, এখান থেকে যদি কন্ট্রোল জে প্রেস করি তাহলে কি হবে, ডুপ্লিকেট লেয়ার হবে, অর্থাৎ ততটুকু উপরে। এটা কি দরকার আছে, এটা আমি ফেলে দিই, এটার দরকার নেই। তাহলে কি দাঁড়ালো এরকম, যে আমার বডিটা ঠিক আছে, এখান থেকে যা পাত করা হয়েছে সব কিছু চলে আসছে, বাট প্রবলেম কোথায়, চুলে। এখন এই চুলের কাজটা করতে যে আমরা কি করতে পারি, ওকে, এখানে আমরা কি করতে পারি, কি করলে কি হবে সেটা এখন আমরা বুঝি। যে আসলে এখানে আমরা ইরেজার ইউজ করতে পারি চাইলে, ওকে। তো ইরেজার ইউজ করলে কিভাবে ইরেজার ইউজ করবো সেটা আমরা দেখতেছি। যে এখানে ইরেজার আছে কয় ধরনের, 3 ধরনের। যেমন প্রথমেই যে ইরেজারটা, এটা আমরা কি এখানে ইরেজারে গেলে এখানে ব্রাশ মুড, এখানে ব্রাশ, পেন্সিল এবং ব্লক আছে, তো আমরা ব্রাশ ইউজ করি। অপাসিটি যদি কমায় বাড়া দিই তাহলে হালকাভাবে ইয়ে করতে পারে, আবার বেশি করতে পারে। আর ফ্লো, এই যে ব্রাশের ক্ষেত্রে যা যা আছে সেগুলো এখানে আছে। তো এখানে ইচ্ছা করলে আমরা কি করতে পারতেছি, এই নর্মাল ইরেজার দিয়ে বাকি অংশটুকু এগুলোকে আমরা ইরেজ করে এটা বের করতে হবে। তো সেক্ষেত্রে যে দেখা যায় কি হয়, এটা এই ইরেজারটা মূলত এরকম চুলের কাজের জন্য পারফেক্ট কখনোই না। এটা হচ্ছে ডিফারেন্ট। দেখো, এটা দিয়ে আমি যদি এভাবে ইরেজ করি তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে এইভাবে। তাহলে কি এটা হলো, এভাবে কি এটা ভাল লাগবে, এই জিনিসটা ভাল লাগবে এভাবে? এভাবে চুল মানে আসল চুলটা আর থাকতেছে না, তাই না? তো এই ইরেজারটা তাহলে আমরা কখন ইউজ করব? ইরেজার তো এটা দিছে কাজের জন্য, তাই না? এই কাজের জন্য এটা, এই ইরেজারটা দেওয়া হয়েছে, বাট এটা কখন ইউজ করব? এটা হচ্ছে রাফ কাজের ক্ষেত্রে, যখন চিন্তা হবে যে হ্যাঁ এটা অনেক বেশি কিছু ইরেজ করতে হবে বা এটা কোনো সমস্যা নাই, এই ধরনের কাজগুলো করে ইরেজার। তো এই ইরেজারটা মূলত জাস্ট ইরেজ করে, এভাবে সিলেক্ট করি, এটা জাস্ট এরকম ইরেজ করার জন্য। যেভাবে তুমি ড্রাগ করবে সেভাবে সে সব কিছুকে ইরেজ করে ফেলবে, যেটাকে নর্মাল ইরেজার বলা হয়। বুঝা গেছে? যে কোনো কাজের ক্ষেত্রে সেই জিনিসটাকে এটার সাথে মিলাই দিতে হবে, এরকম কিছু। যেমন এখানে এরকম হতে পারে যে এখানে আমি একটা কালার অ্যাসাইন করলাম, এখানে আরেকটা লেয়ার নিলাম, নেওয়ার পর আমি এখানে একটা কালার, এখানে একটু জায়গার মধ্যে এখানে আমি একটা কালার অ্যাসাইন করলাম, এখানে না, কন্ট্রোল ডি, এই জায়গাটাতে এখানে এতটুকু জায়গা সিলেক্ট করে আমি কি করতেছি, এখানে একটা কালার অ্যাসাইন করতেছি একটা আলাদা লেয়ারে, কি ঠিক না, আলাদা লেয়ারে। এবার আমি এটাকে এভাবে ইরেজ করে এটাকে আমি দেখাতে যাচ্ছি যে এরকম ভাবে এই জায়গাগুলো স্মুথলি ইরেজ হয়ে যাবে। তো তখন আমি এভাবে এগুলোকে ইরেজ করে এগুলোকে এভাবে এটার সাথে এটা কি করতে পারি, এরকম ব্লেন্ড একটা মুড নিয়ে আসতে পারি। কি বোঝা গেছে? আর যদি এটা এরকম ব্লেন্ড হয়েছে, এটা কেন, কারণ হচ্ছে এটা আমার ব্রাশটা কি ছিল, স্মুথ ছিল। কি ব্যাপার, আন্ডু কাজ করে না কেন? হ্যাঁ, তো তাই তো দিচ্ছি। আচ্ছা, তো এটা যদি আমি এটা না ইউজ করি, আমি যদি এটাকে হার্ড ব্রাশ ইউজ করি তাহলে কেমন হতো, তাহলে বিষয়টা হয়তো এরকম কেটে যাচ্ছে, এরকম কেটে যেত। তো সেক্ষেত্রে আমি কি চাই সেটার উপর ডিপেন্ড করবে যে আমি কি করব। যদি আমি মনে করি যে হ্যাঁ এটা স্মুথলি মিলে যাবে, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করব এখান থেকে ব্রাশটাকে স্মুথ ব্রাশ ইউজ করে, সফট ব্রাশ ইউজ করে দেন আমরা এটাকে ইরেজ করতে, এবং সাইডগুলো দিয়ে একবার এইভাবে যদি করি তাহলে আবার হবে না, তাহলে হবে না। তাহলে কি করা যায়, সেক্ষেত্রে ব্রাশটা একটু বড় করে নিয়ে ব্রাশের সাইডগুলো দিয়ে যদি আমরা এইভাবে স্মুথলি এটাকে ইরেজ করতে, তাহলে এটাকে কি করা আছে, এরকম ভাবে এটার সাথে এটা ব্লেন্ড করা আছে, যাচ্ছে না? ওকে, সো এটা হচ্ছে নর্মাল ইরেজার। এবার আসতেছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার। এটা কি কাজ করতে পারে তাহলে? ব্যাকগ্রাউন্ড ইরেজার কি কাজ করতে পারে? ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারে, তাই না? সবারই এক কথাই হয়ে থাকে, মূলত ব্যাকগ্রাউন্ড ইরেজার ব্যাকগ্রাউন্ড ইরেজ করে। আসলে বিষয়টা এরকম না। ব্যাকগ্রাউন্ড ইরেজার আমরা যখন আসবো তখন এটা ডিফারেন্ট টেকনিকে ইরেজ করবে। কিরকম, সে এরকম তিনটা অপশনসে কাজ করবে। একটা হচ্ছে স্যাম্পলিং কন্টিনিউয়াস, একটা হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সোয়াচ। কয়টা স্যাম্পলিং? তিনটা। একটা হচ্ছে স্যাম্পলিং কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউ করা, ওয়ান্স মানে একবার, আর আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড শো আছে। তাহলে সে ব্যাকগ্রাউন্ড ইরেজারটা তিনটা স্যাম্পলিংয়ে কাজ করতেছে। কিভাবে সেটা দেখো। মূলত তার আগে আমার একটু বলো যে এই ব্যাকগ্রাউন্ড ইরেজারের কার্সারটা তো দেখছো, তাই না, এরকম। আর যখন আমরা নর্মাল ইরেজার আছে তখন সেটার কার্সারটা কেমন, এরকম। তাহলে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ওইটার মাঝখানে একটা কি আছে, প্লাস চিহ্ন আছে। কোনটা? ব্যাকগ্রাউন্ড ইরেজারের। এটাই হচ্ছে তার মেইন এই ইয়েটা, যে চেঞ্জটা, পরিবর্তনটা। তো কিভাবে সেটা দেখো, যখন এটা দিয়ে আমরা কাজ করব তখন এই প্লাস পয়েন্টটাই মূলত কাজ করবে। কিভাবে সেটা হচ্ছে, এইটার মধ্যে দেখো এখানে টলারেন্স ভ্যালু আছে,
হুম, এখানে টলারেন্স ভ্যালু আছে, টলারেন্স ভ্যালু, এবং এখানে কন্টিজিয়াস ডিসকন্টিজিয়াস বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। কেমন দেখা যাক এখানে ফার্স্ট টাইম যে আমরা ওইটা যেভাবে যখন কাজ করছিলাম এভাবে ক্লিক করলে কাজ, দেখো এটা কিন্তু কাজ করতেছে না, সাইডগুলো যেভাবে কাজ করতেছে করতেছে না, কারণ এখানে কাজ করবে তোমার ওই যে প্লাস পয়েন্টটা আছে সেটার উপর বেস করে। এই প্লাস পয়েন্ট যেই কালারের উপরে যাবে সেই কালারটাকে সে ইরেজ করবে। কেমন সে দেখো আমি এখানে গালের উপরে ধরছি, এখানে কার্সারটাকে এটা বড় করে আমি গালের উপরে ধরছি, দেখো গাল যাবে, অন্য কিছু যাচ্ছে না। ঠিক আছে, দেখো আমার আমার কিন্তু কার্সার কিন্তু চুলের উপরেও আছে, গালের উপরে আছে, কিন্তু গালটা চলে যাচ্ছে, তাই না? গালের কালার চলে যাচ্ছে, এটা টলারেন্সটা একটু বাড়ায় দিই, যেমন এটাকে আমরা 30 দিলাম। সে এখানে ক্লিক করতেছে, দেখো গালের কালার কিন্তু চলে যায়, পিছনেরটা দেখা আছে, কিন্তু চুল কি উঠতেছে? চুল ইরেজ হচ্ছে না। কিন্তু সেই জায়গাটাতে যদি আমি এটা ইরেজার ইউজ করতাম তাহলে কি ঘটনা ঘটতো? তাহলে কিন্তু সবকিছুই যাচ্ছে, কি যাচ্ছে না? তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য আমরা যেটা বেসিক বুঝতেছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার ওই যে প্লাস পয়েন্টটা নিয়ে কাজ করবে, পয়েন্টারটা যে কালারের উপরে থাকবে সেই কালারটাকে সে ইরেজ করবে। যেমন এখানে এখানে ক্লিক করলাম, তাহলে এটা কি কালো কালার, তাহলে দেখো এই কালারটাকে সে ইরেজ করতেছে, কিন্তু এই কালোটাকে ইরেজ করতে সে কি এর বাইরের কালারটাকে ইরেজ করতে পারতেছে? কালোটাকে পারতেছে না, কারণ এখানে কন্টিজিয়াস দেওয়া আছে। কিন্তু এই মুডটা চেঞ্জ করে যদি আমরা ডিসকন্টিজিয়াস দিই তাহলে দেখো সার্কেলের মধ্যে, সার্কেলটা একটু বড় করছি, এখন সার্কেলটা একটু বড় করে নিলাম, এখন এই কালোর উপরে ক্লিক করতে পয়েন্টারটা কি কালার উপরে আছে? ব্ল্যাক। তাহলে দেখো এখন এই সার্কেলের ভিতরে যত জায়গায় ব্ল্যাক আছে সব জায়গার ব্ল্যাকগুলো সে তুলতেছে, কি ঠিক না? ওই সার্কেল এরিয়ার মধ্যে যত জায়গার ব্ল্যাক আছে সবগুলোকে সে তুলতে পারতেছে, কেন? কারণ এটা ডিসকন্টিজিয়াস দেওয়া আছে। আর যদি এটা কন্টিজিয়াস দেওয়া থাকতো তাহলে কি করতো? যেমন এই কালোটার বাইরের দিক দিয়ে হোয়াইট কালার, সো এটার বাইরে বের হতে পারবে না সে। দেখো সে এখন এটার কালারটাই তুলতেছে, ওর বাইরেরটাকে তুলতে পারতেছে না। ওকে, তো তাহলে আমরা কি দেখতেছি? প্রথমত ব্যাকগ্রাউন্ড ইরেজার পয়েন্টার বেস কাজ করে। হ্যাঁ, যেই পয়েন্টারটা যেই কালারের উপরে থাকবে সেই কালারটাকে ইরেজ করবে, এবং এখানে লিমিটস আছে তিনটা, একটা হচ্ছে ডিসকন্টিজিয়াস, একটা কন্টিজিয়াস, একটা হচ্ছে ফাইন্ড এজ। ফাইন্ড এজটা পরে বলছে। তো এখন দেখো তাহলে কি করা যায়? তাহলে এখানে যে হোয়াইট কালারটা আমি যদি এখন এটা সিলেক্ট করে হোয়াইটের উপরে ক্লিক করি তাহলে কি ঘটনা ঘটতে পারে? কি ঘটনা ঘটবে? তাহলে হোয়াইটটা উঠে যাচ্ছে, কি ঠিক না? হোয়াইটটা উঠতেছে কিন্তু ব্ল্যাকটা উঠছে না। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে একটু সফটনেস নিয়ে আসতে পারি, কিছুটা সফটনেস থাকলে ভালো। দেখো এখন এটা আমরা ফাইভ ক্লিক করি, দেখো চুল হোয়াইট হবে না, এখানে কারণ আছে। এই ডিসকন্টিনিউয়াসে সে ঠিকভাবে কাজ করতেছে, দেখো ঠিক আছে, সে উঠে তুলে ফেলছে না? এটাকে ছোট করে নেই, দেখো। হ্যাঁ, না ডিসকন্টিনিউয়াস জামার উপরে আসলে বিপদ, জামা সহ চলে যাবে। হ্যাঁ, চুল কিন্তু সে বের করে ফেলতেছে। সিম্পল কন্টিনিউয়াস কি হয়েছে না? চুল চলে আসছে না? এই যতটুকু আসে এতটুকু কি সম্ভব আমরা নর্মালি আনতে পারবো পেন টুল দিয়ে পাত করে? এটা অসম্ভব বিষয়, যেভাবে আমরা চুলটাকে বের করে কখনোই কোনো অবস্থাতে আনতে পারবো না। যেটা আমরা কিসের মাধ্যমে করতে পারলাম? এটা স্যাম্পলিং কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াসের কাজ কি সেটা আরেকবার বুঝো। কন্টিনিউয়াসের কাজ হচ্ছে কন্টিনিউ করা, অর্থাৎ এরকম সে আমি যখন কাজ করতেছি, আমি যখন কাজ করব তখন কি করবে সে? ঘটনা এরকম যে কন্টিনিউয়াসের কাজ হচ্ছে প্লাস পয়েন্ট আর কোন কালারের উপরে? হোয়াইট। তো হোয়াইটের উপর ক্লিক করলে হোয়াইট ইরেজ করতেছে। আমি কিন্তু মাউস ছাড়িনি, এভাবে ড্র্যাগ করে আমি যখন ব্ল্যাকের উপরে যাবো তখন সে কোন কালার ইরেজ করতেছে? ব্ল্যাক। আবার যখন এখানে এটার উপরে যাচ্ছে তখন সে এই কালারটা ইরেজ করতেছে। অর্থাৎ কন্টিনিউয়াসের কাজ হচ্ছে আমি ক্লিক করা অবস্থায়, ক্লিক করে অবস্থায় যখন এটা মাউসটা ড্র্যাগ করব তখন সে যখন যেই কালারকে পাবে তখন সেই কালারটাকে ইরেজ করবে। এই জন্য এটাকে কি বলা হচ্ছে? কন্টিনিউয়াস। দেখো এখানে ক্লিক করে আমি মাউসটাকে ড্র্যাগ করতেছি, এরকম এরকম করতেছি, সে যখন যে কালার উপরে যাচ্ছে তখন সেই কালারটাকে সে ইরেজ করতেছে। বুঝা গেছে? কিন্তু আমি চিন্তা করতেছি যে না, সব কালার ইরেজ করবে না, সে শুধু ফার্স্ট ক্লিকে যে কালারটাতে ক্লিক করবো শুধুমাত্র সেটাকে ইরেজ করবে। তখন আমরা ওয়ান্সে যেতে পারি। ওয়ান্সে যাওয়ার পরে দেখো ফার্স্ট ক্লিকে আমি ব্ল্যাক দেখাই দিচ্ছি,
তাহলে এখন হোয়াইট কিন্তু কোনোভাবে সে ইরেজ করতেছে না, কারণ সে ফার্স্ট ক্লিকে যেটা পাইছে শুধুমাত্র সেটাকে সে ইরেজ করবে, অন্য কোনো কালারকে সে তুলবে না। তাহলে সে কি কোনটাকে ইরেজ করতেছে? ব্ল্যাকটাকে। কিন্তু আমি যদি তাহলে এটাকে হোয়াইটের উপরে ক্লিক করে তারপরে এরকম করি, তাহলে কি হবে ঘটনা? তাহলে সে কিন্তু হোয়াইটটাকে ইরেজ করতেছে, অন্য কোনো কালারকে। তাহলে একবারে আমরা এটাকে সেরে ফেলতে পারতেছি। এভাবে এটার উপর আসলেও সমস্যা নেই, কিন্তু স্কিনের উপর ভালো না যায়। স্কিন যদি বেশি সাদা থাকে তাহলে স্কিনে না যাওয়াটাই ভালো। তো বুঝা গেছে বিষয়টা? হুম। তাহলে কি এভাবে আমরা কাজ করতে পারি? হ্যাঁ, এভাবে আমরা এই ধরনের কাজগুলোকে করে নিতে পারি। বাট কথা আছে, সব ক্ষেত্রে যে পারবা তা না। যদি ব্যাকগ্রাউন্ডটা যদি সলিড কোনো কালারে না হয় বা মোটামুটি কালারে না হয়, তাহলে যদি তোমার ব্যাকগ্রাউন্ডটা যদি অনেকগুলো কালার এরকম এতগুলো কালার, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার পাথ ছাড়া কোনো ওয়ে নেই। ঠিক আছে? যদি তোমার ব্যাকগ্রাউন্ডটা অনেকগুলো কালারের থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি এরকম ইরেজার, সেক্ষেত্রে তুমি মাস্কিং, কোনোটাই তোমার লাভ হবে না। কি তখন? তখন ওই পেইন্ট টুল দিয়ে কষ্ট করে বের করতে হবে। কারণ আমরা যখন মডেলের কাজ করি তখন সবসময় মডেলের পিছনে সলিড কালার রেখে কাজ করি। হ্যাঁ, তারপর ওই কালারটাকে চেঞ্জ করার জন্য এই ইয়েগুলো ঠিক আছে, কিন্তু আমরা যে কোনো জায়গার ছবিকে যদি একবার ওভাবে ইয়েগুলো বের করতে চাই, তাহলে মানে টু ডিফিকাল্ট। এটা কখনোই কোনো ইরেজার, কোনো মাস্কিং এটাকে কাজ করে। তখন কি করতে হয়? একটা একটা করে চুল কাজ করতে হয়। বুঝা গেছে? একটা একটা হ্যাঁ, হ্যাঁ, একে পেন টুল দিয়ে এঁকে দিতে হয়। মানে এমনভাবে পেন টুল দিয়ে পাত করতে হয়, মনে হয় যে এক একটা চুল। হ্যাঁ, এমনভাবে করতে হবে। সো এই হচ্ছে সিচুয়েশন। তাহলে আমরা কি ব্যাকগ্রাউন্ড ইরেজারের দুইটা মুড বুঝছি? একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে ওয়ান্স। বুঝা গেছে দুইটাই? কি বুঝছো বলো, তুমি বলো। ওয়ান্স আর কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, ওই শুধু ফার্স্ট কালারটাই ইরেজ করবে, অন্য কোনো কালার ইরেজ করবে না। আর কন্টিনিউয়াসে রিমোটটা দেখে প্লাস, হ্যাঁ, যেটার উপরে ক্লিক করে শুধু এটা না, কার্সারটা যখন পয়েন্টারটা যখন যে কালারের উপরে যায় তখন সেটাকে ইরেজ করবে। সো আমরা তাহলে বুঝলাম যে এভাবে আমরা ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এখন যে কোনো কালার দাও, তুমি এই ব্যাকগ্রাউন্ডটা না নিয়ে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারো। দেখো সে আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি, যে ব্যাকগ্রাউন্ডে নাও, ঠিক আছে না? এখন চুল কিন্তু এখানে আমাদের গাল থেকে কিছুটা উঠে গেছে, কারণ ওই যে গালের মধ্যে হোয়াইট ছিল, আমি গালের মধ্যে নিয়ে আসছিলাম পয়েন্টারটা, তো এখান থেকে একটু তুলে ফেলছে। সো এটা দিয়ে মাথায় রাখতে হবে। এই চোখের উপরে গেছিল, তো এখান থেকে কিছুটা হোয়াইট তুলে ফেলছে। হুম। তো ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে যেন ওগুলোর মধ্যে না যায়, একটু সিনসিয়ার মানে মেনটেন করতে হবে। হুম। তো তাহলে কি ঠিক আছে না? হ্যাঁ, ইরেজার আমরা তাহলে কয়টা দেখলাম? ব্যাকগ্রাউন্ড ইরেজারের দুইটা স্যাম্পল, আরেকটা হচ্ছে কি লাস্ট ওয়ান, এটার নাম কি? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সোয়াচ। এই যে স্যাম্পলিং, তিনটা স্যাম্পলিং এর মধ্যে লাস্ট স্যাম্পলিংটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সোয়াচ। এটা কি কাজ করে? সোয়াচটা কাজ করবে তোমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রাখবা শুধুমাত্র সেই কালারটাকে ইরেজ করবে। কোথায়? এই যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে, এই যে এখানে তুমি যে কালারটা আছে, তুমি এখানে কালার রাখছো এরকম ব্লু, এবার ব্লু কালার রেখে এখন তুমি এই পিকচারটা এই এই ইমেজটার মধ্যে ইরেজ করে দেখো, সে কোনো কালারে ইরেজ করতেছে না। কেন কোনো কালার? কারণ ব্লু তো এখানে কোথাও নেই। বুঝা গেছে? তো তুমি যদি এখানে কি দেখো, এই কালারটা রাখো, এই কালারটাকে রাখো, তাহলে এই কালারটাতে ব্যাকগ্রাউন্ডে দাও, দিছ? এবার ইরেজ করো, এবার ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে এটাকে ইরেজ করে দেখো, এখান থেকে কালার উঠে যাচ্ছে। উঠে যাচ্ছে না? কেন উঠতেছে? হ্যাঁ, কারণ ওই কালারটাকে সিলেক্ট করে দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড সোয়াচের মধ্যে, এই জন্য এখন সে সেটাকে তুলে ফেলতেছে। হুম, ব্যাকগ্রাউন্ডের সাথে মিল করিনি বিষয়টা। কোনটা? কালার একটা সিলেক্ট করে দিয়ে উঠানো? ওই যে বললাম, তোমার ডিমান্ড তোমাকে বলবে। যখন তুমি চিন্তা করতেছো যে আমি অন্য কোনো দিয়ে না তুলে এখানে এখানে এই ছবির মধ্যে যত হোয়াইট আছে সব হোয়াইট তুলে ফেলবো, তাহলে সেক্ষেত্রে তুমি অন্য কোনো স্যাম্পলিং না নিয়ে ডাইরেক্ট তুমি এখানে কালারটা দিয়ে দিলা, এখান থেকে তুলে ফেললা। আমার কথা বুঝে গেছে? এটা ডিপেন্ড করতেছে তুমি কিসে কাজ করবা। তিনভাবেই সম্ভব, কিন্তু পিকচার তোমাকে বলে দিবে এটা কোনটা তোমার জন্য বেস্ট। তুমি যদি সবগুলো অপশনস বুঝে থাকো, তাহলে তোমার তোমাকে বলে দিবে যে আসলে কোনটা করা উচিত। বুঝা গেছে? ওকে। এবং সেটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ আমার কাজ কি? প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানায় দেয়া, কিন্তু আমার কাজ হচ্ছে ডিসিশন মেক করা যে কখন কোনটা। ওই যে বললাম না, গত ক্লাসে তো বলছিলাম যে একজন কাঠমিস্ত্রি, সে কাঠের কাজ করে কিন্তু তার অসংখ্য মানে এই সরঞ্জামাদি আছে। শুধু কাঠ কাটার জন্য করাতেই মানে ৩-৪ ধরনের আছে। সে কাঠ দেখলে বুঝে যাচ্ছে যে এই কাঠটা কাটার জন্য আমি কোন করাতটা ইউজ করব।
আমি কি বড়টা করব না, মাঝারিটা করব না, ছোটটা করব? তো তাকে কি বলে দিচ্ছে, সে জানে যে এটা দিয়ে কাটলে এই ক্ষতিগুলো আছে, এটা দিয়ে কাটলে এই ফ্যাসিলিটিস গুলো আছে, তখন সে নিজে ডিসিশন নিচ্ছে যে ঠিক আছে এটার জন্য এটা পারফেক্ট। তো আমরা জিনিসটা বুঝিয়ে দিচ্ছি যে এটা এটা এভাবে এভাবে কাজ করে, তাহলে তোমাকে পিকচার দিয়ে তোমার ডিসিশন নিতে হবে যে ঠিক আছে আমি এটা চাই, তাহলে সেক্ষেত্রে আমার এই টুলসটা হচ্ছে সবচাইতে বেটার। বুঝে গেছে? ওকে। তো তাহলে আমরা ইরেজারের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইরেজার দেখলাম যেগুলো আমরা কাজ করতে পারি। ওকে। এর বাইরে টলারেন্সটা তো বুঝছো, টলারেন্স যত বাড়াবো তত বেশি করে সে ইরেজ করবে। আর এখানে আরেকটা বিষয় আমরা মেনটেন করছি, এটার মধ্যে এই ইরেজারের মধ্যে একটু সফটনেস নিয়ে বাড়ায় নিছি। হ্যাঁ, হার্ডনেসটাকে 100% ছিল, তখন একটু ইয়ে হচ্ছিল, হ্যাজি হচ্ছিল, তখন আমরা সফটনেসটা যখন বাড়ায় নিলাম তখন দেখছো না যে চুলগুলো একদম ক্লিয়ারলি সে ইয়ে করছে। তো সেক্ষেত্রে এটাকেও মেনটেন করতে হবে যে একটু হার্ডনেসটা হয়তো একটু এটাকে বাড়ায় দিলে এটা হচ্ছে না, তাহলে একটু কমায় দিয়ে দেখতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, এই কি বুঝতেছো, কিছু বুঝতেছো? হ্যাঁ, ফরগ্রাউন্ড প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালার, যদি তুমি ফরগ্রাউন্ড কালারে যে কালারটা রাখতো সেটা যদি না ইরেজ করতে চাও কোনোভাবে, যে হ্যাঁ এটা থাকলে এটা ইরেজ করবে না, হ্যাঁ এটা কোনো অবস্থায় এই কালারটাকে ইরেজ করে, তাহলে তুমি এটা যদি অন করে রাখো, তাহলে ফরগ্রাউন্ডে যে কালারটা রেখে দিচ্ছ এটার কোনো অবস্থায় এখানে ইরেজ করবে না। হুম। আচ্ছা। সো এই বিষয়গুলো হলো, এই বিষয়গুলো আছে আমাদের। তো তাহলে আমরা এটা গেল এটা, আর এটা হচ্ছে ম্যাজিক ইরেজার। ম্যাজিক ইরেজার, ম্যাজিক ইরেজার কিসের জন্য? সে এটা হচ্ছে নির্দিষ্ট কালারের কোনো পিক্সেলকে যদি তুলে দিতে হয়, যেমন দেখো এখানে আমরা একটা আছে, এখানে একটা মোবাইলের ছবি আছে, ম্যাটেরিয়ালসে যাই, এখানে যাওয়ার পরে ফটোশপে যাই, উম, দেখো এই ছবিটা ওপেন করলাম আমি। ছবিটা ওপেন করছি, ভালো। এখন আমি চাচ্ছি, উম, দেখো এটা একটা ডুপ্লিকেট নেই, কন্ট্রোল জে দিয়ে এটা মাঝখানে লেয়ার নিয়ে এখানে কালার দিয়েছে, এরকম কালারটা দিলাম। আচ্ছা, তো এইটা তো লেয়ারটা, তাই না? এটা হচ্ছে মেইন লেয়ারটা। তো এখানে আমি চাচ্ছি হোয়াইট কালারটাকে তুলে দিতে, তাহলে কি করব? অন্য কিছু না করে জাস্ট আমি ম্যাজিক এরেজার দিয়ে ওই কালারটাতে ক্লিক করলে কালারটা উঠে গেল। বুঝা গেছে? জাস্ট ওই কালারটা দিয়ে কি করলাম, ম্যাজিকের কাজ হচ্ছে কোনো যেমন এটা গ্রিনে ক্লিক করতে, তাহলে কি হচ্ছে এই গ্রিনগুলো সব উঠে যাচ্ছে। বুঝা গেছে? হ্যাঁ, জাস্ট এই গ্রিনে ক্লিক, কিন্তু এখানে সেই ক্ষেত্রে কন্টিনিউয়াসটা যদি তোমার অফ থাকে, তাহলে দেখো এই গ্রিনে ক্লিক করলে এই সব গ্রিনগুলো সব কিছু চলে যাচ্ছে, দেখো সব গ্রিনে চলে যাচ্ছে, যত জায়গায় গ্রিন আছে সমস্ত গ্রিনগুলোকে সে তুলে ফেলতেছে, দেখো এরকম এখান থেকেও সে এখানে চলে যাচ্ছে কন্টিনিউয়াস অন থাকার কারণে। যদি এটা, তাহলে এই যেগুলো হোয়াইটগুলো চলে যাচ্ছে ভিতরে চলে আসতেছে। হ্যাঁ, এটা আর এটা অন থাকলে ওই বর্ডারটা ক্রস করতে পারবে না, দেখো এখন বর্ডারটা ক্রস করতে পারতেছে না। বুঝে গেছে? যে আমি ক্লিক করে এটাকে ব্যাকগ্রাউন্ডটা তুলে দিলাম। তো ম্যাজিক ম্যাজিক ইরেজার হচ্ছে কোনো নির্দিষ্ট কালারের সব পিক্সেলগুলোকে ইরেজ করে ফেলবে। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই তোমার টলারেন্সটাকে মেনটেন করতে হবে, যে তুমি যদি টলারেন্সটা একটু কমায় রাখো তাহলে কিছু কিছু ইরেজ করবে না, তুমি যদি একটু বেশি বাড়ায় দাও তাহলে দেখা যাবে যে এগুলো সব ইরেজ করে ফেলতেছে। বুঝে গেছে? টলারেন্স হচ্ছে শক্তি, যে সে কত বেশি শক্তি প্রয়োগ করতে পারবে। এটা ওই যে বললাম তোমার ইয়ে, হ্যাঁ তুমি এটা কমায় বাড়ায় দেবে, যদি দেখো যে এটা বেশি ইউজ করে তাহলে তুমি একটু কমায় দিলা, আর যদি মনে করো যে না হচ্ছে না আর একটু বাড়ায় দিলে হবে। অর্থাৎ গাড়ির পিক আপের মতন, বুঝো না, যে আমাকে একটু জোরে তাড়াতাড়ি যেতে হবে, পিক আপ বাড়ায় তাড়াতাড়ি যাচ্ছে, আর যখন না একটু স্লো যেতে হবে তখন কমায় দিবা, এরকম বিষয়টা এখানে টলারেন্সটা এভাবে। কি পিকচারে? কোন ব্যাকগ্রাউন্ডে? হুম। না, বিষয়টা তো বুঝলাম না আমি, যে এখানে এখানে তো এটা কি দিলাম, এটা তো আমি ব্যাকগ্রাউন্ডটাই দিছি, যে এটা দেখো না, এটা তো একটা ব্যাকগ্রাউন্ড আমি দিছি, এটা পিছনে এটা তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, আছে না, এটা তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিছি। এটা কি করছে, এটা ছিল হোয়াইট, তাই না? এই যে ছবিটা এখানে তো হোয়াইট ছিলই, এই যে দেখো এটা কন্ট্রোল টি দাও, এটার ব্যাকগ্রাউন্ডটা এরকম হোয়াইট ছিল, এই যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, এটাকে, হ্যাঁ হ্যাঁ ম্যাজিক। তো ওই যে ছবিটা চুলের, এটা তো পিকচার, পিকচার তো ওইটাও, এটা এই জন্য তো বুঝতেছে না, বলা যে আগের মডেলের ছবিটা চুলের কাজটার ক্ষেত্রে, হ্যাঁ চুলের কাজটার ক্ষেত্রে হবে, কিন্তু এতটা পারফেক্ট হবে না। কারণ কি দেখো, সেক্ষেত্রে এরকম হবে বিষয়টা। আচ্ছা, এতটুকু চুলে থাকুক, এই জায়গাটাতে যখন তুমি ইরেজ করবা ম্যাজিক ইরেজার দিয়ে এখানে ক্লিক করো, দেখো এরকম হ্যাজি হবে, এরকম হ্যাজি হবে,
কারণ এটা তো অনেক নিখুঁত, এই যে দেখো এরকম, তখন এগুলো খারাপ লাগবে। বুঝা গেছে? হ্যাঁ, তুমি সেক্ষেত্রে এটাকে তুলে দিয়ে ক্লিক করতে পারো, দেখো তখন এই যে এরকম হ্যাজি হ্যাজি রয়ে যাবে। হ্যাঁ, এরকম এরকম হ্যাঁ, সফটনেস আসবে না। বুঝা গেছে? এই তো যাই হোক, তো এই হলো বিষয়। এভাবে আমাদেরকে কাজগুলো করতে হবে যে আমরা কি চাই, তাহলে সেইভাবে ও ক্ষেত্রে ওরকম দেখো ইরেজারই দিছে তিনটা, তার মানে অবশ্যই কাজ তিনটার আছে তিন ধরনের, তাহলে ওটা আমাকে পিকচার বুঝে যদি আমি কাজ না করতে পারি তাহলে তো কোনো লাভ নাই। বুঝা গেছে? সো আমাকে পিকচারটা বুঝে যে হ্যাঁ এই পিকচারটা এরকম, আমি চাচ্ছি এটা, তাহলে আমাকে এই টুলসটা ইউজ করতে হবে। ক্লিয়ার? হুম, ওকে। তো এখন তোমাদের কাজ কি সেটা আমি বলি। এখন তোমাদের কাজ হচ্ছে আহ, একটা পেপার অ্যাড তৈরি করা। হুম, পেপার অ্যাড বানাতে পারবা? হুম, সেজন্য আর কি প্রয়োজন, তোমাদের লিখার কাজ প্রয়োজন, যে কিভাবে লিখতে পারো। লিখার কাজের জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম, যে লিখবো কিভাবে, সে আমি একটা কাজ করলাম ভালো, এখানে আমি কিছু জিনিস লিখবো, তাহলে কিভাবে লিখা যায় সে দেখো ফটোশপে লিখা যায় কিভাবে। তো লিখার কাজের জন্য এই যে টাইপ টুল, ঠিক আছে, লেখার কাজের জন্য আমরা ইউজ করব কি টাইপ টুল। এই টাইপ টুল কিভাবে ইউজ করা যাচ্ছে দেখো। টাইপ টুলে কখনোই লেয়ারের প্রয়োজন হয় না, টাইপ টুলে কখনোই লেয়ারের প্রয়োজন হয় না। কেমন, সে আমি এখানে ক্লিক করব, করার পরে আমি যখন টুলটা সিলেক্ট করলাম, এটা দেন আমি এখানে যখন ক্লিক করব তখন অটোমেটিক্যালি সে লেয়ার জেনারেট করবে। ওকে, দেন আমি এখানে লিখতেছি, লিখলাম। তো এটা কি এই সেন্টার ছিল বলে এরকম, তো এটা সিলেক্ট করে আমি যদি এটা দিই তাহলে এরকম হবে। ওকে, সো এটাকে আমি যদি বড় ছোট করে, এটা কি করে ব্লক করছি তাই না, সিলেক্ট করছি, করার পরে এটাকে আমি ফন্ট স্টাইল চেঞ্জ করছি, মানে এটাকে এরকম এরকম সিলেক্ট করছি না, এটা ব্লু কালার। এবার আপ অ্যারো এবং ডাউন অ্যারো দিয়ে আমরা ইচ্ছা করলে ফন্ট স্টাইলটাও চেঞ্জ করতে পারি। বুঝা গেছে? এরকমভাবে আপ অ্যারো এবং ডাউন অ্যারোর মাধ্যমে আমরা ইচ্ছা করলে ফন্ট স্টাইলগুলো চেঞ্জ করে দিতে পারি। সি, এটা হলো। এবার আমরা কি করব, এখান থেকে সে এটাকে বড় করব, তাহলে কি করতেছি, বড় করার জন্য এখান থেকে আমরা ফন্ট সাইজ ইউজ করছি। হ্যাঁ, বড় করার জন্য কোথা থেকে, এখান থেকে। এর বাইরে হুম, কি ড্র্যাগ করে, না না না, তাহলে ফেটে যাবে। যদি আমরা এইভাবে বড় করে এইভাবে কন্ট্রোল টি দিয়ে, তাই না, ইমেজের মতো, তাহলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, সেইভাবে আমরা ফন্ট অন্তত যাই করি। আর ফন্ট কিভাবে বাড়াবো না, সবসময় ফন্ট বাড়ানোর জন্য আমরা এইভাবে সিলেক্ট করে তারপর আমরা এটাকে এখান থেকে বাড়াবো। হুম, এখান থেকে। আচ্ছা, সিলেক্ট করার নিয়মটা কি, যে এটাকে আরো এডিট করতে হবে, ফন্ট স্টাইল চেঞ্জ করতে হবে। তাহলে কি এভাবে লেয়ার সিলেক্ট করলে এখান থেকে দিলে হবে, হবে না। তাহলে কিভাবে এটা ফন্ট স্টাইলটা চেঞ্জ করব, কিভাবে করব, টিতে ক্লিক করব, করে এই যে এখানে দেখো, এখানে ক্লিক করলে এরকম দেখো কার্সারটা চার কোণা, নতুন লেয়ার চলে আসবে, দেখো ক্লিক করলে নতুন লেয়ার চলে আসবে, তাহলে তো হবে না। তাহলে আমি কি চাচ্ছি কি এটা না, তাহলে আমি চাচ্ছি এটা, তাহলে এটার উপরে গেলে তো কার্সারটা চেঞ্জ হচ্ছে এরকম এরকম, তখন এটার উপরে এরকম থাকা অবস্থায় ক্লিক করবো, তাহলে এটা এরকম হয়েছে, এখন কন্ট্রোল এ দিলে সিলেক্ট হলো। দেন আমি এটার ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, অথবা কালার চেঞ্জ করতে পারি। কালার শুধু এভাবে যে চেঞ্জ করা যায় তা না, কালার যে কোনো অবস্থাতেই চেঞ্জ করা যেতে পারে। কেমন, সি তুমি এটা সিলেক্ট নেই, কিছু নেই, তুমি কালার চেঞ্জ করো, কিভাবে চেঞ্জ করবা, অল্টার ডিলিট অথবা কন্ট্রোল ডিলিট প্রেস করার মাধ্যমে। হ্যাঁ, যেভাবে আমরা কালার অ্যাপ্লাই করি, যেমন এটা ব্লু কালার, অল্টার ডিলিট দাও, ব্লু কালার হয়ে গেছে। যদি কন্ট্রোল ডিলিট দিই তাহলে এরকম হয়ে গেছে। সো না সিলেক্ট করো, অল্টার ডিলিট, অল্টার ডিলিট আর কন্ট্রোল, যেভাবে কালার অ্যাপ্লাই করি আমরা এর আগেও যেভাবে করে আসছি অবজেক্ট সিলেকশনের, হ্যাঁ শুধু লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। তো এভাবে আমরা কালার অ্যাসাইন করতে পারি। না, নাড়া যাবে না। তো এখানে আমরা এটা করলাম, দেন আমরা এখান থেকে এরকম করতে পারি, কন্ট্রোলে এরকম এটা স্টাইল চেঞ্জ করতে পারি, এই জায়গায় ক্লিক করতে পারি। ক্লিক করার পর কীরকম স্টাইল চাই, এখান থেকে আমরা এরকম বিভিন্ন ধরনের স্টাইল আছে, ইচ্ছা করলে এই স্টাইলগুলো আমরা ইউজ করতে পারি। এরকম যদি কোনো স্টাইলের প্রয়োজন হয়, যে এরকমভাবে আমরা ফন্টটাকে এরকম বা নিজেদের মতো এরকম কিছু একটা এডিট করব, যে ফন্টটাকে একটু স্টাইলিশ করে দেন ওকে করলাম, তাহলে এরকম যদি প্রয়োজন হয় তাহলে আমরা এটা করতে পারি। ঠিক আছে, ফন্টটা সিলেক্ট করে কোথায় সেটা, ফন্ট সিলেক্ট করার পরে কন্ট্রোল দিয়ে কোথায়, এই জায়গায় ক্লিক করতে পারি। ক্লিক করে সেক্ষেত্রে টেক্সটের স্টাইলটা চেঞ্জ করা যদি হুম, সহজ সহজ কাজ, রিফ্লেকশন। হুম, হ্যাঁ, এই যেভাবে সি সি
এটা একটা লেখা, তাই না? তুমি যেটাই করো, এখন তুমি যদি এটা রিফ্লেকশন তৈরি করতে যাও তাহলে তুমি এটার আরেকটা লেয়ার তৈরি করতে হবে, ডুপ্লিকেট। ঠিক আছে, সো কন্ট্রোল জে প্রেস করো, কন্ট্রোল জে প্রেস করলাম, রাইট? আচ্ছা, এবার আমি কি করব, এটাকে ফ্লিপ করব। তো সেই ক্ষেত্রে কন্ট্রোল টি প্রেস করলাম, রাইট ক্লিক করে এটাতে আমরা ফ্লিপ কি দিব, ভার্টিক্যাল, দেন এটাকে নিচে নামায় ফেললাম। ঠিক আছে, এখন এটা হয়েছে। এরটুকু হয়েছে ভালো, এরটুকু হইলে যে এটা হয়ে গেল তা তো না। এখন এটাকে আমি কি করব, মিলাই দিব। কিভাবে মেলানো যায়, সেই ক্ষেত্রে প্রথমত এটা সিলেক্ট করার পরে আমি এটাকে কি করতেছি, এটা অপাসিটিটা কমাই দিচ্ছি। এখন অপাসিটি কমাচ্ছে, ফাইন, অপাসিটি কমানোর পরেও কিন্তু আমি চাচ্ছি এই পাশে একটু হালকা থাকবে, ওই পাশে একটু বেশি থাকবে। তখন আমি এটা যদি ইরেজার দিয়ে কাজ করি, এরকম ইরেজার দিয়ে, তাহলে এটা ইরেজ হবে না, কারণ টেক্সট ইরেজ হয় না। তাহলে ইরেজ না হলে কি করা যায়, তাহলে এটা টেক্সটটাকে আর টেক্সট রাখা যাবে না, টেক্সটটাকে ভেঙে অবজেক্টে পরিণত করতে হবে। সেই জন্য এটা কি করা যায়, এটার উপর রাইট ক্লিক করে এটাকে আমরা রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। সেই লেয়ারটা কি করতে হবে, রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। এখন আমরা এটাকে ইরেজ করতে পারি। সো ওরকম ওই যে সফট ইরেজার আছে, সফট ইরেজার দিয়ে এই সাইডটাকে হয়তো এইভাবে আমরা হালকাভাবে এই জায়গাটাকে এভাবে ব্লেন্ড করে দিতে পারি। বুঝা গেছে? সো জিনিসটা এরকম হয়ে গেল। ওকে, তো আসছে না এরকম রিফ্লেকশন? আর এটার মধ্যে আরও অনেক কিছু করতে পারো। সেটা যদি এটার পিছনে শ্যাডো চাও তাহলে শ্যাডো দেওয়া যেতে পারে, এগুলো কোনো সমস্যা নেই। নিচে শ্যাডোটা যেহেতু নিচে হবে, যদি পিছনে দিতে চাও শ্যাডো তাহলে তো সেটা অনেক ইজি। যেমন এটার উপর রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনসে গেলাম, দেন এটা আমি পুরো ব্লেন্ডিং অপশন পরে বুঝাবো, দেন ড্রপ শ্যাডো। এবার শ্যাডো যদি তুমি এরকম পিছনে চাও, দূরে চাও, সেটার জন্য এক ধরনের কাজ, আর যদি নিচে চাও তাহলে ওটার জন্য অন্য কাজ করতে হবে। দেখো এটা কোন দিকে যাবে, বা এটা যদি তুমি চাও যে না এটা এদিকে একটু এরকম থাকবে, পিছনের দিকে শ্যাডোটা থাকবে, এবং এটার ডিস্টেন্সটা একটু দূরে এরকম হবে, এটা কোন দিকে থাকবে, উপরে নাকি নিচে নাকি সোজা থাকবে, সব কিছুই সম্ভব, ওগুলো কোনো বিষয় না। আর যদি নিচে শ্যাডোটা চাও তাহলে এখান থেকে না, ওটা আলাদাভাবে বানিয়ে দিতে হবে। ওয়েল, তো এটা তো পারা যাবে না? ওকে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে তোমাদেরকে একটা যদি অ্যাড বানাতে বলা হয়, তোমরা এখন অনেক কিছুই জানো। তোমরা একটা ছবি থেকে অল্প একটু ছবি কেটে নিয়ে আসে বসাতে পারো, তোমরা পেন টুল জানো, তোমরা ইরেজার জানো, তোমরা এরকম অনেক কিছু জানো। তাহলে কিভাবে সেটা করা যেতে পারে, যদি আমরা কি করতে যাই, যদি আমরা মনে করি যে হ্যাঁ এখানে আমরা টোটাল একটা অ্যাড তৈরি করব, তাহলে কিভাবে করা যায়? তো সেক্ষেত্রে একটা অ্যাডের কনসেপ্ট করতে গেলে কিভাবে করব আমরা, সেক্ষেত্রে সবার প্রথম হচ্ছে আমাকে সাইজটা প্রয়োজন, যে আমি কোন সাইজের অ্যাডটা তৈরি করব। ওকে, প্রথমে সাইজ প্রয়োজন, দেন সেই সাইজটা যদি আমরা জানি তাহলে সাইজটা জানলে তাহলে আমাদের কাজটা করা সহজ। তো সেক্ষেত্রে আমি কি করতেছি, তোমরা সবার পিসিতে দেখবা যে এরকম একটা ফোল্ডার আছে। দেখো সবার পিসিতেই এই জায়গায় দেখো ম্যাটেরিয়ালসের ভিতরে গেলে, দেখো ফটোশপের ভিতরে গেলে প্রজেক্ট ইমেজের ভিতরে গেলে দেখো এখানে প্রোডাক্ট পেপার অ্যাডের কি কি দেওয়া আছে। এখানে তোমার একটা মডেল নাম্বার, মোবাইলের মডেল দেওয়া আছে, হ্যাঁ, একটা হিউম্যান মডেল দেওয়া আছে, কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো এই তিনটা সমন্বয়ে তোমাকে কি করতে হবে, তোমার পেপার অ্যাডটা তৈরি করতে হবে। তাহলে কি করে তুমি এটা তৈরি করবে, এখন সেটা তোমার কাজ, যে এটাকে আমাকে একটা পেপার অ্যাড বানিয়ে দিতে হবে। বুঝা গেছে? এটাকে আমি বলবো না তোমরা নিজেরা করতে পারবা? প্রথমত নিজের মোবাইলের অ্যাড, হ্যাঁ, কি এই প্রোডাক্ট ইমেজটা, এই মডেলটা, এবং এখানে কিছু টেক্সট আছে। ইনফোটা কতটুকু, এটা অনেক ইনফো, এখান থেকে বেশি অল্প একটু নিতে হবে। কি কি ইনফো থেকে, যেমন এই ইনফোটা ইউজ করবে ডায়লগটা, আর ক্যামেরা, হয়তো ক্যামেরা লিখে এটুক লিখলে যে 12 মেগাপিক্সেল, হ্যাঁ, তারপর ওএস দিলে দিবা, নাহলে নাই। তারপর ফিজিক্যাল ডাইমেনশনটা কত, N8 এত দিলা, এতটুকু দিলা। স্টোরেজ কি হবে, স্টোরেজটা দিয়ে দিলা এতটুকু, হ্যাঁ। তারপরে স্ট্যান্ডার্ড এইভাবে লিখে দিলা। এই কিছু ইনফরমেশন, এতটুকু টেক্সট থাকবে, বেশি কোনো টেক্সট থাকবে না। আর নোকিয়া মডেল কত, সে মডেলে যে নোকিয়া এটা কত হচ্ছে, নোকিয়া এটা N8 মডেল। ওকে, সো মডেল নাম্বারটা হয়তো একটু শো আপ করতে হবে। তো নিজেদের মতো করে কাজটা টোটালটা ডান করতে হবে। পারা যাবে? হুম, না তোমরা আগে করবে, তারপর আমি দেখাবো। যেইভাবে মনে হয় আগে ট্রাই করো, তারপর আমি দেখাবো, নাকি একটু দেখাবো? না, আমি চাচ্ছি তোমরা এইভাবে টেনে টেনে কিছু একটা বানাও, মানে হলে হবে কি, তোমরা তো একটু ডিফিকাল্ট মনে হবে না, তারপরে যখন দেখাবো তখন জিনিসটা সহজ হবে। আমি দেখালে সহজ হবে না। জাস্ট এই কয়েকটা পিকচারের সমন্বয়ে একটা ডকুমেন্টস নিয়ে কি করবা, ফার্স্ট একটা ডকুমেন্ট নিবে, ডকুমেন্ট সাইজটা কত হবে সেটা বলে দিই। আমি বললাম যে কন্ট্রোল এন প্রেস করবে, দেখো কন্ট্রোল এন প্রেস করে এখানে তোমরা কি কি নিবা, উইথ নিলা, হয়তো উইথটা নিলাম মনে করো কত ইঞ্চ,
8 ইঞ্চ, আর হাইট নিলাম মনে করো 4 ইঞ্চ, এরকম উইথ 8 ইঞ্চ, হাইট 4 ইঞ্চ, দেন এরকম একটা ডকুমেন্টস নিলা। এবার এটার মধ্যে তোমরা পেপার অ্যাডগুলো, ওই ছবিগুলো ওপেন করবা। ইলেকট্রনিক, আপাতত ইলেকট্রনিক করো। হ্যাঁ, এটাতে ছবিগুলো আনবা, এনে তারপর এটাতে কাজ করবা। 8 বিট নাও, ওই ছবিগুলো এনে তারপরে এখানে কি পারবা না, ছবিগুলো ড্র্যাগ করে করে এখানে আনবা, গ্রেডিয়েন্ট দিয়ে ব্যাকগ্রাউন্ড বানাবা, কি পারো দেখি আমি। এগুলো কি কাইটা খাইতে পয়সা দিব? হ্যাঁ, এসি টেম্পারেচার একটু বাড়ায় দেওয়া যায় না? প্রচন্ড ঠান্ডা লাগতেছে। এই ভিডিওটা অফ করো, ভিডিও অফ করো। ভিডিও অন করা ছিল না, অফ না করলে তো চলতেই থাকে।